গল্পের শুরুতে দেখা যায় রূপমতিকে জটিলার হাত থেকে উদ্ধার করার জন্য দেবদত্ত আবারও উঠে দাঁড়ায়। জটিলা তো আবারও মায়াশক্তির দ্বারা দেবদত্তকে জোরে জোরে আঘাত করতে থাকে। দেবদত্ত জটিলাকে বলছে, রূপমতির যদি কোনোভাবে কোনো আঘাত লাগে না, তাহলে কিন্তু আমি তোমাকে কিছুতেই ছাড়বো না জটিলা। আমি কিন্তু আমার সর্বশক্তি দিয়ে তোমাকে শেষ করে দেব, তোমাকে ধ্বংস করে দেব। জটিলা তখন হাসছে আর দেবদত্তকে বলছে, ভয় পেও না দেবদত্ত, আমি রূপমতিকে তো এত সহজে মারবো না। ওকে আমি বাঁচিয়ে রাখবো, কারণ বাকি উপাদানগুলো তো আমার দরকার। আর সেই উপাদানগুলো আগে আমি হাতে পাই, তারপর রূপমতিকে বাঁচিয়ে রেখে আমি মৃত্যু যন্ত্রণা দেব, আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব। গগনরাজ তখন জটিলাকে বলছে, তুমি রূপমতির অনেক ক্ষতি করার চেষ্টা করেছো জটিলা, ওর অসুস্থতার সুযোগ নিয়ে তো তুমি ওকে কিছুতেই ক্ষতি করতে পারো না। জটিলা তখন গগনরাজকে বলছে, সামান্য একটা পাখি সে কিনা জটিলাকে শাসাচ্ছে। জটিলা এরপর রূপমতির গায়ে হাত দিচ্ছে। রূপমতি তো হাসতে হাসতে পাগলের মতন জটিলাকে বলছে, আমার সুড়সুড়ি লাগছে, তুমি আমার গায়ে হাত দিও না, আমি তো এক্ষুনি ঘুমিয়ে পড়বো। জটিলা তখন রূপমতিকে বলছে, চিন্তা নেই, তুমি এখন ঘুমাবে না, কারণ তোমার বুদ্ধি শুদ্ধি এখন সমস্ত কিছু লোপ পেয়েছে। রূপমতি তুমি এখন দাঁড়াও, এর পরের উপাদানের জন্য আমি এখন অন্য রাজ্যে রওনা হই। তারপর ওই সপ্ত উপাদান এনে আমি তোমার সামনে মহামৃত জল সৃষ্টি করব। তারপর কি হবে বলো তো, এই গোটা পৃথিবী হবে এই জটিলার দখলে। আর তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পরাজয় দেখব। রূপমতির তো পুরো মাথা খারাপ হয়ে গেছে, জটিলার কথা শুনে হাততালি দিচ্ছে আর খুব মজা পাচ্ছে। ও বুঝতেই পারছে না জটিলা ওকে কী বলতে চাইছে। রূপমতি জটিলাকে বলছে, তুমি অন্য রাজ্যে যাচ্ছ ওসব কী সব আনতে, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। আমার কিন্তু তোমাকে খুব ভালো লেগেছে। লতা তখন জটিলাকে বলছে, খোক্কসানি, সত্যিই তো দেখছি রূপমতি পুরো পাগল উন্মাদ হয়ে গেছে, আপনি কি বলছেন আর রূপমতি কি বুঝছে। জটিলা তখন বলছে, এই সরোবরের জল যে একবার পান করে তার আর কোনোদিনও নিস্তার নেই, বোধ বুদ্ধি সমস্ত কিছু লোপ পায় তার, আর পুরো উন্মাদ হয়ে যায়। এই বলেই জটিলা খুব জোরে জোরে হাসছে। জটিলা এবার রূপমতিকে আরও ফাঁসাচ্ছে, বলছে, আমারও না তোমাকে খুব পছন্দ হয়েছে, আমরা দুজন এবার বন্ধু হয়েছি তো। তো রূপমতি তো এবার লাফালাফি করছে, বলছে, হ্যাঁ বন্ধু হয়েছি তো। জটিলা তখন রূপমতিকে বলছে, এই বন্ধু যদি তোমার থেকে কিছু চায় তুমি দেবে? রূপমতি তখন বলছে, হ্যাঁ দেবো না কেন, আমি তো দেবো, আমি তোমাকে সমস্ত কিছু দেবো, বলো না তোমার কি চাই। জটিলা তখন রূপমতিকে বলছে, আমার চাই ওই বায়ু উপাদান, আছে না তোমার কাছে রূপমতি? তুমি একটা কাজ করো, তোমার ওই বায়ু উপাদান তোমার আমার এই বন্ধুকে দিয়ে দাও, আমি ওই বায়ু উপাদানটাকে যত্ন করে রেখে দেবো। কারণ কেন বললাম বলো তো, কেউ যদি তোমার থেকে ওই বায়ু উপাদান নিয়ে নেয় তাহলে কি হবে বলো তো। রূপমতি তখন বলছে, হ্যাঁ ওটা আছে তো, আমার কাছেই আছে। এরপর দেখা যাচ্ছে রূপমতি তো বায়ু উপাদানটা নিজের হাতে নিয়ে আসে। অন্যদিক থেকে দেবদত্ত তো বারবার করে রূপমতিকে বারণ করছে যে ওই বায়ু উপাদান দিতে না। রূপমতিকে বারবার করে বোঝাচ্ছে যে তুমি ওই জটিলার মায়ায় পা দিও না, জটিলার হাতে ওটা তুলে দেওয়ার মতন এত বড় ভুল তুমি করো না রূপমতি। রূপমতি তো দেবদত্তের কোনো কথা শোনে না, জটিলার হাতে ওই বায়ু উপাদান তুলে দেয়। জটিলা বায়ু উপাদানটা হাতে নিয়ে মনে মনে বলছে যে এখন আমার কাছে দুটো উপাদানই চলে এসেছে, আস্তে আস্তে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। এরপর দেখা যাচ্ছে রূপমতি জটিলাকে বলছে, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমার না খুব মন খারাপ হচ্ছে। জটিলা তখন নাটক করতে করতে রূপমতিকে বলছে, তোমাকে এই দুর্দশায় ফেলে না আমারও যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলো, আমাকে তো সপ্ত উপাদান হস্তগত করতে যেতেই হবে তাই না, আবার এই জঙ্গলে ফিরতে হবে তোমাকে শেষ করতে, আমার কত কাজ বলো তো। রূপমতি তো জটিলার কোনো কথাই বুঝতে পারছে না, শুধু হি হি করে হেসেই যাচ্ছে। জটিলা তখন রূপমতিকে বলছে যে তুমি আমার জন্য অপেক্ষা করো, আর এই যে তোমার সাথীরা আছে ওদেরকেও এখানে রেখে দিও, তোমরা সবাই এখানে আটকে থাকবে যতক্ষণ না আমি এই ফিসফিস জঙ্গলে আবার ফিরে আসছি, কারণ আবার আমি এখানে এসে তোমাদেরকে চিরতরে শেষ করে যাব। এদিকে দেবদত্ত মনে মনে বলছে, কি করব আমি, কি করে এই পরিস্থিতি আটকাবো আমি। এরপর জটিলারা ওখান থেকে সবাই চলে যায়। এরপর দেখা যাচ্ছে কুমিরটা বলছে, সত্যি ওই জটিলা আমার কুমিরের থেকেও বেশি ধূর্ত আর শিয়ানা, ও রাজকন্যা তোমার আর কোনোদিনও বাঁচার কোনো চান্স নেই। এরপর দেখা যাচ্ছে দেবদত্ত রূপমতিকে চিল্লে চিল্লে বলছে, রূপমতি তুমি যে তোমার মানসিক শক্তি হারিয়ে কি যে বড় ভুল করলে,
তুমি নিজেও জানো না। জটিলা তোমাকে ব্যবহার করে চলে গেল, না জানি সে কত বড় চাল চালবে। কুমির তখন কথাটা শুনে বলছে, এমন বোকা আমি প্রথম রূপমতিকেই হতে দেখলাম। নিজের হাতে নিজের শত্রুর কাছে সমস্ত অস্ত্র তুলে দিল। রূপমতি তখন কথার উত্তরে বলছে, কখনো কখনো বোকা সাজতে হয় নিজের স্বার্থসিদ্ধির জন্য। শত্রুর সামনে দুর্বল সেজে এক পা পিছিয়ে গিয়ে আরও 10 পা এগোনোর সুযোগ করে নিতে হয়। কথাগুলো শুনেই তো দেবদত্ত পুরো অবাক। দেবদত্ত রূপমতিকে বলছে, রূপমতি তুমি এমন স্বাভাবিকভাবে কথা বলছো, মানে কিভাবে? রূপমতি তখন বলছে, আমি তো স্বাভাবিক আছি গণগণেরাজ, অস্বাভাবিক হবার অভিনয় করেছি মাত্র। এরপর দেখা যায় রূপমতি আবারও হাতে বায়ু উপাদান নিয়ে আসে। দেবদত্ত তো দেখেই অবাক, বলছে এটা এখনও তোমার কাছে আছে? তাহলে জটিলা কি নিয়ে গেল? রূপমতি তখন বলছে, জটিলা কি নিয়ে গেল সেটা খুব তাড়াতাড়ি জানা যাবে, তার আগে আমি এই পাজি কুমিরটার সঙ্গে বোঝাপড়াটা করেই নি। রূপমতি এবার কুমিরটার কাছে গিয়ে বলছে, এই যে পাজি কুমির, সরোবরের জল পান করলে তুমি নাকি স্মৃতিমণি দেবে বলেছিলে, এইবার তুমি কথাটা রাখো। কুমিরটা তো এবার ভয় পেয়ে যায়, বলছে, এই তুমি এই সরোবরের জল পান করে এখনো পর্যন্ত কি কি করে স্বাভাবিক থাকলে? কুমিরটা এবার তোতলাচ্ছে আর বলছে, এ তো অসম্ভব। রূপমতি তখন কুমিরটাকে বলছে, ছলনার উত্তর তো ছলনা দিয়েই দিতে হয়। আসলে রূপমতি ওই যে গরিলা থেকে মানুষ যে ছেলেটাকে করে দিয়েছিল, সেই ছেলেটা রূপমতিকে একটা মুক্তো দিয়েছিল আর বলেছিল তখন রূপমতি দেখতে পাবে যে ওর সব থেকে দামি জিনিসটা হারিয়ে যেতে চলেছে, তখন এই মুক্তখানা মুখের ভেতরে রেখে দিলে ওই জিনিসটা আর কোনোদিনও হারাবে না। তো এবার রূপমতি যখনই দেখছে যে ওর স্মৃতিটা সব থেকে দামি জিনিস যেটা হারিয়ে যেতে চলেছে, তখনই রূপমতি ওই যে জলটা গালে দেওয়ার আগে এই মুক্তোটা নিজের মুখে রেখে দিয়েছিল। দেবদত্ত তখন রূপমতিকে বলছে, তার মানে তোমার কিচ্ছু হয়নি রূপমতি, মানে তোমার মানসিক সুস্থতা বিঘ্নিত হয়নি? দেবদত্ত কথাটা শুনেই খুব নিশ্চিন্ত হয় আর রূপমতিকে বলছে যে আমি কথাটা শুনে যে কতটা নিশ্চিন্ত হলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। তবে জটিলার সঙ্গে এমন অভিনয়ের কারণ কি রূপমতি? রূপমতি তখন দেবদত্তকে বলছে, আমরা নিরস্ত্র গণগণেরাজ, জটিলার সঙ্গে ক্ষমতাশীল মায়াবিনীর সঙ্গে কোনোদিনও অস্ত্র ছাড়া যুদ্ধ করা সম্ভব নয়। তখন কিসের সাহায্যে জটিলাকে বোকা বানানো যায়? এটা হচ্ছে বুদ্ধি, আর আমি সেটাই করেছি। কিন্তু জটিলাকে জব্দ করার আগে আমার স্মৃতিমণিটা চাই। এবার রূপমতি কুমিরটাকে বলছে যে, এই কুমির তুমি অনেক খেলা খেলেছো, আমি যেমন এইখান থেকে ওই স্মৃতিমণি না নিয়ে যাব না, এমন তোমাকেও কিন্তু ছাড়বো না। কুমিরটা তখন রূপমতিকে বলছে, তোমাকে এখন ওই স্মৃতিমণি না দেওয়ার কোনো কারণ নেই রূপমতি, কারণ তুমি এখন প্রেমের পরীক্ষায় সফল। সব থেকে কঠিন পরীক্ষাও তুমি উতরে গেছো। তুমি নিজের স্মৃতি ত্যাগও করেছো, আবার সব থেকে সুন্দর স্মৃতি হারিয়ে যাওয়ার আগে তুমি বুদ্ধি করে সেটা বাঁচিয়েওছো। তুমি বিজয়ী রূপমতি, তুমি বিজয়ী। এরপর দেখা যায় একটা মুক্ত পদ্মফুল থেকে বেরিয়ে এসে কুমিরটার গায়ে পড়ে আর কুমিরটা একটা মেয়ে রূপে পরিণত হয়। এরপর মেয়েটা ম্যাজিক করে ওই যে পদ্মফুলটা আছে, ওই পদ্মফুলের ওপর একটা মুক্তো ফুটে ওঠে। মুক্তোটা জলজল করতে থাকে আর বনের সমস্ত পশু পাখিদের চোখে গিয়ে মুক্তোর আলোটা লাগে। তারপর সমস্ত পশু পাখি আবার নিজের স্মৃতি ফিরে পায়। আলোটা দেবদত্তেরও চোখে লাগে। দেবদত্ত তো ছিটকে মাটিতে পড়ে যায়। রূপমতি এবার সেটা দেখে মনে মনে বলছে, এবার নিশ্চয়ই জঙ্গলের সমস্ত পশু পাখিদের স্মৃতি ফিরে এসেছে, এই তো ব্যাতকুমারেরও স্মৃতি ফিরে আসবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়। আপনাদের কি মনে হয়, দেবদত্তের স্মৃতি কি আবার ফিরে আসবে নাকি না? কমেন্টে অবশ্যই জানাবেন।